মাহিমের কোমরে একটা তোয়ালে পেঁচানো আর একটা হাতে ধরা, চুল মোছা হয়নি তার। মাথা থেকে ফোঁটা ফোঁটা জলকণা ঘাড়ে চিবুক বেয়ে শরীরে মিশেছে। তা দেখে একটা শুকনো ঢোক গেলে মিলি। তার হাওয়া টাইট, নিজের জায়গা থেকে এক চুলো নড়তে পারছে না সে, শুধু নয়নজোড়া এদিক সেদিক করছে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন জান? বলেই মাহির বিছানার একপাশে পা ঝুলিয়ে বসলো। অতঃপর আবারও ইশারায় তাকে ডাকলো। এক পা করে মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো মিলি, বেশ দূরত্ব বজায় রেখে। তবে সেই দূরত্ব ছিল অল্পক্ষণের জন্য। এক নিমেষে মাহির তার লম্বা হাত বাড়িয়ে মেয়েটার কোমর এক পাশে টান দিয়ে দ্রুত ঘুচিয়ে নিল। অতঃপর আর এক হাতে থাকা তোয়ালেটা মিলির কাঁধে রেখে দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরলো। নে মাথাটা মুছে নে ঝটপট। মাহিরের এরূপ কাণ্ডে মিলি সারা শরীরে মৃগী রোগের ন্যায় কাঁপুনে উঠে গেল। নিজেকে সামলে শক্ত করে দাঁড়ালো। অতঃপর কাঁধ থেকে তোয়ালে নিয়ে মাহিরের চুল মুছে দেয়। মেয়েটাকে দেখেই বোঝার উপায় নেই আদৌ সে বিরক্ত কিনা। একদম চুপচাপ অনুভূতিহীন কাঠের পুতুল হয়ে মাহিরের কাছে। মিলি, আস্তে করে ডেকে ওঠে মাহির। কোনো রকম উত্তর না দিয়ে মাহিরের দিকে তাকায় মিলি, সেটা খুব অল্প সময়ের জন্য। অতঃপর চোখ সরিয়ে নেয়। মিলি বোঝার চেষ্টা কর, সব কিছু ঠিক করে নিতে চাই আমি। শুধুমাত্র তোর কথা ভেবে সেদিন। ব্যাস, অনেক ভেবে ফেলেছো তোমরা আমার জন্য। এবার আল্লাহর আস্তে আমাকে একা ছেড়ে দাও। আমার নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে দাও। দয়া করে নিজেদের সিদ্ধান্তগুলো আমার ওপর আর চাপিয়ে দিও না। মিলির সারা শরীরে যেন নাম না জানা মহা শক্তি এসে ভর করেছে। তাই তো মাহিরের বলিষ্ঠ হাত দুটো এক ঝটকে দূরে সরিয়ে চলে গেল। গন্তব্য হয়তো নিজের রুম। মিলির বলা প্রত্যেকটা কথা এখনো পর্যন্ত মাহিরের বুকের বাম পাশটা ছুরির ন্যায় খোঁচাচ্ছে। আখে জোড়া তার জ্বালা করছে। সে কি কাঁদছে? না না, ছেলে মানুষের কাঁদতে নেই, দুর্বল হতে নেই। নতুবা সামনের জনকে কিভাবে সামলাবে? পাহাড় সমান অভিমানী বা ভাঙবে কিভাবে? চোখ বুজে বড় বড় দুটো নিঃশ্বাস নেয় মাহির। অথবা বিড়বিড় করে বলে, খুব কষ্ট দিয়ে ফেলেছি তোকে। আর না জান, এবার তো সুখের পালা। দেখিস, সুখের চাঁদনে মুড়িয়ে রাখবো তোকে। চৌধুরী পরিবারের মীরা, তুলি ব্যতীত সকলেই একসাথে খেতে বসেছে টেবিলে। বাড়ির বউ দুটোকেও বাদ দিতে চায়নি তারা। তবে তুলির আবদার করে বসে সে মীরা তাদের বেড়ে খাওয়াবে, তাই আর না করেননি। এখনো পর্যন্ত তুর্য মীরাকে খেয়াল করেনি। সে কোনো দিকে না তাকিয়ে এক নাগারে খেয়ে চলেছে। হঠাৎ তার নাকে ভেসে আসে রাতে পাওয়া সে মেয়েলি মিষ্টি ঘ্রাণটা। আবেশে চোখের পাতা দুটো বন্ধ হয়ে যায় তুর্যের। তার বুঝতে বাকি থাকেন এই গন্ধের উৎস কোথায়। মুচকি এসে চোখ খুলে পাশে তাকাতেই দেখতে পেল লাল টুকটুকে শাড়ি পরিহিতা মীরাকে। টানা টানা চোখে হালকা করে কাজল পরা, কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ। প্রতিদিনের মতো কানে ছোট ছোট এক জোড়া কানের, গলায় পাতলা চেন। ব্যাস, এতেই মেয়েটাকে অপরূপা লাগছে। তবুও তুর্যের মনে হচ্ছে কোথাও একটা কমতি আছে মেয়েটার মুখে। এই তো পেয়েছে। মেয়েটার মুখের হাসিটা এখন গায়েব। কিন্তু কেন? সেই হাসির অনুসন্ধান করতে গিয়ে দেখে মেয়েটা কেমন ফ্যাকাশে মুখে নিয়ে তার দিকে একেবারে তার নিজের হাতের দিকে একবার তাকাচ্ছে। মীরা দৃষ্টি অনুসরণ করলে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সে দেখে মীরার ডান হাতটা শুভ আর বাম হাতের মুঠোর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখে মুখে তার হাজারো মুগ্ধতা। আর বাড়ির সবাই অবাক হয়ে দেখছে শুভর কাণ্ড। আচমকে বসা থেকে উঠে পড়ে শুভ। অতঃপর মীরার সামনে সোজা হয়ে দাঁড়ায়। তারপর মীরার হাত শুভর হাতের মুঠোয় বন্ধি। I can't believe the red rose. You are my white rose. White rose, can I hug you once? উত্তেজিত হয়ে বলা শুভর কথায় কেঁদে ফেলে মীরা। এদিকে তুর্যের মাথা ফেটে যাচ্ছে রাগে। এই মেয়ে এত সাজার সাহস পায় কোত্থেকে? একে তো পরে দেখে নেবে তুর্য, এখন তো শুভকে দেখবে। বসা থেকে উঠে পড়ে তুর্য। এক ঝটকায় শুভর হাতের মুঠো থেকে মীরার হাতটা ছাড়িয়ে এক পাশ থেকে তাকে জড়িয়ে ধরে। অতঃপর শুভকে উদ্দেশ্য করে হিসিয়ে বলে, দূরে থাকবি এর থেকে, বউ আমার। এই মুহূর্তে আর দাঁড়ালো না তুর্য। ওভাবেই মীরাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে হাঁটা ধরলো নিজেদের রুমের উদ্দেশ্যে। মীরা তুর্যের দিকে তাকিয়ে দেখে রাগের চোটে লোকটার ফর্সা মুখটা পুরো লাল হয়ে গেছে, চোয়াল তার শক্ত। তুর্য শুভকে বলা কথাটা তার একদমই খারাপ লাগেনি, বরং খুব বেশিই ভালো লেগেছে। এদিকে শুভর মুখখানা দেখার মতো হয়েছে। এখনো পর্যন্ত সবাই তার দিকেই তাকিয়ে আছে। বেশ অস্বস্তি লাগছে তার। এবার জাহিদ চৌধুরী ওনার মুখ খুললেন। এসব কি ধরনের আচরণ বেটা? তোমার থেকে অন্তত এসব আশা করিনি। মামার কথায় শুভ নিজের মুখটা আরো করুণ করে ফেলে। অতঃপর বলে,
আই এম সরি মামা, কিন্তু তুর্য এসব কি বলে গেল? ওর বিয়ে মানে? হোয়াট? রোজকে দেখে তো মনে হচ্ছে 18ই হয়নি। সব হয়েছে, ওর 18 হয়েছে আর ওদের বিয়েও হয়েছে। ওইসব ছাড় আর খাওয়ায় মন দে, শান্ত স্বরে বলে তুহিন। খোলেন। মনটা খারাপ হয়ে যায় শুভর এসব শুনে, আর কিছু বলতে পারে না সে। সবার দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে উঠে চলে যায় চেয়ার ছেড়ে। অতঃপর বলে, আমার খাওয়া শেষ, উপরে যাচ্ছি, ক্লান্ত লাগছে খুব। তবে এতক্ষণ যাবৎ যা কিছু হলো সবটা নীরব দর্শকের মতো দেখছিল তুলি, বুশরা ও শান্তি চৌধুরী। তবে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। স্বামীর উদ্দেশ্যে ওনার সেই লম্বা বাড়ি শুরু করে দিলেন। দেখছো মেয়েটা কেমন বেহায়া? ছেলেটা আমার আসা মাত্রই কেমন বিকৃত পরিস্থিতিতে ফেলে দিল। আর তো আর সোনা বাবাটা আমার ঠিক মতো খেতেও পারলো না। কেমন? ব্যাস, অনেক বলছো। আসলেই কি তুমি চোখে দেখো না? মেয়েটাকে খেতে না দিয়ে তোমার ছোট নবাবটাকে টেনে নিয়ে গেলে আর বললে বিব্রতকর। বিব্রত, অস্বস্তি, লজ্জাই তো ফেলেছে তোমার সোনা বাবাটা। দেখলে না মেয়েটা কেমন ডুকুরে কেঁদে উঠে গেছিল? নাকি সেই সময় তোমার চোখে ছানি পড়েছিল? কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন জাহিদ চৌধুরী। তুলিও বাবাকে অনুসরণ করে মানে কেটে পড়লো সেখান থেকে। সে জানে এখন তার মম তার কাছে তার ড্যাডির নামে অভিযোগের বস্তা নিয়ে বসবে, তাই সামনে থেকে মানে কেটে পড়ায় শ্রেয় বলে মনে করলো তুহিন। আসলে সে বাপের স্নেহটা কিনা। শান্তি চৌধুরী থম মেরে চোখ মুখ শক্ত করে বসে আছেন, দেখেই বোঝা যাচ্ছে তিনি ভিতর ভিতর ফুসছেন লাগে। এই বয়সে এসেও তাকে ছেলে মেয়েদের সামনে অপমানিত হতে হলো ভেবেই আরও দ্বিগুণ রেগে গেলেন তিনি মীরার ওপর। ঘরে ঢুকেই এক ঝটকায় মীরাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল তুর্য। আচমকা এমন হামাতে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না মীরা, যার ফলস্বরূপ ফ্লোরে গিয়ে পড়লো সে। এতে বেশ অবাক হয়ে যায় মীরা। অতপর চোখ তুলে অপর দিকে তাকালে দেখতে পায় রক্ত লাল চক্ষু নিয়ে তুর্য এক পা করে এদিক এদিক এগিয়ে আসছে মীরার সামনে। বসে তার বলিষ্ঠ হাত দ্বারা মেয়েটার গাল দুটো শক্ত করে চেপে ধরে। অতপর দাঁতে দাঁত চেপে বলে, কে বলেছিল তোকে এত সাজতে? আর শাড়ি কেন পরেছিস? সব ওকে দেখানোর জন্য না? কি হলো, কিছু বলছিস না কেন? অ্যান্সার মি ড্যামেট। মীরার মুখে গোঙানির আওয়াজ বেরোচ্ছে, সাথে অঝরে কেঁদে চলেছে মেয়েটা। ব্যথার চোটে যেন গাল দুটো ছিঁড়ে যাবে এমনত অবস্থা। তবু ছাড়ার নাম নিচ্ছে না তুর্য। সেদিকে তার হুঁশ থাকলে তো। এমনত অবস্থায় তুর্য আবারও বলতে শুরু করে, মীরা ও যেখানে থাকবে তার ত্রিসীমানার জন্য তোকে না দেখি, নয়তো এর থেকেও খারাপ কিছু হয়ে যাবে বলে ঝাড়া মেরে ওঠে তুর্য। তারপর হন করে নিজের রুম থেকে বেরিয়ে যায়। সারা দুনিয়া অন্ধকার লাগছে, আঁখি জোড়া বুঝে আসতে চাইছে এইসব। এমন সময় রুমে প্রবেশ করে তুলি। তুর্যকে ওভাবে হনহন করে বাইরে বেরিয়ে যেতে দেখে সে এখানে এসেছে। তবে এখানে এসে তুলির চক্ষু জোড়া বেরিয়ে আসার উপক্রম। এই মীরা, কি হয়েছে তোমার? বাবা তুই কোথায়? তোমরা এই মীরা, তাকাও না আমার দিকে। তুলির চিৎকার করে ডাকছে সবাইকে, তবে কেউ আসছে না। আর আসবেই বা কিভাবে? তুলির আওয়াজ তো কান পর্যন্ত গেলে তো আসবে। এত কিছুর মধ্যে সে ভুলেই বসেছে তুর্য রুমটা সাউন্ড প্রুফ। হঠাৎ করে মনে হতেই নিজের রুমের দিকে ছুটল। তুহিন মেয়ের পাশে খাটের হেডবোর্ডে বালিশ দিয়ে তাতে পিঠ ঠেকিয়ে বসলো আরাম করে। মেয়ে তার গভীর ঘুমে, তার ছোট্ট তোতা পাখি তাদের ভালোবাসার একমাত্র ফল। নিচু হয়ে মেয়ের ছোট্ট কপালে তার পুরো অধর দ্বারা আদর করে দিল। আমার পুচকি মাম্মামটা একদিন বড় হয়ে যাবে। বলেই মুচকি হাসে তুহিন। এমনও তো অবস্থায় হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে তুলি। ব্যাপার কি? বাচ্চাদের মতো ছুটছো কেন? দেখছো না আমার মাম্মামটা এখন ঘুমে বিভোর? তুহিন, মীরা। কি হয়েছে? তুহিন, তুর্য। শুনছি, বলো। আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? তুমি আগে বসো, একটু রিল্যাক্স হও, তারপর বলো। বলে বসলো না তুলি। তার মুখ দিয়ে কথা বের হতে চাইছে না, সবকিছু কেমন গুলিয়ে যাচ্ছে। তাই স্বামীর হাত ধরে টেনে নিয়ে গেল তুর্যের ঘরে। তুহিনও অবাক হয়ে যায় মীরার অবস্থা দেখে। দুটো গাল এখনো অবধি লাল হয়ে আছে। তুহিনের আর বুঝতে বাকি থাকে না এই অবস্থায় কে করেছে। কি হয়েছে তুহিন? তোমাকে আর বড় বৌমাকে দেখলাম। আর বলতে পারলেন না জাহিদ চৌধুরী। তার আগেই সামনে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে পড়লেন। তিনি একটু নিচে যাচ্ছিলেন। বড় ছেলে ও বৌমাকে এইভাবে হন্তদন্ত হয়ে তুর্যর ঘরে ঢুকতে দেখে তিনিও তাদের পিছনেই আসেন। আর এসে দেখেন মীরার এই অবস্থা। দেখো তোমার ছোট রাজপুত্র কি অবস্থা করেছে মেয়েটার। একটা সামান্য ব্যাপারে ড্যাড,
জফিস আঙ্কেলকে ফোন করে আসতে বলো এক্ষুনি। হ্যাঁ করেছি, আর আজ তো দেখিয়ে নিচ্ছি ওই অপদার্থটাকে। জাহিদ চৌধুরী চলে গেলেন ডাক্তারকে কল করতে। এদিকে তুর্য খুব জোরে গাড়ি চালাচ্ছে, তার রাগ কন্ট্রোলের বাইরে। শুভ সাহস কি করে হয় তার বিয়ে করা বউকে হাক করতে চাওয়ার? এটাই কি যথেষ্ট নয় হকচটা তুর্যের জন্য? তার গাড়ি এসে থেমেছে একটা জনমানবহীন নদীর পাড়ে। যখন তার রাগ কন্ট্রোলের বাইরে থাকে কিংবা প্রচণ্ড পরিমাণে মন খারাপ হয়, তখন এখানে এসে এক ক্লাস সময় কাটায় সে। প্রচণ্ড ভয়ের কারণে এমনটা হয়েছে, তবে ভয়ের কোনো কারণ নেই। একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, এখন ঘুমাবে। পুরোপুরি ঘুমটা হলেই ঠিক হয়ে যাবে। বলেন ডাক্তারবাবু। অতঃপর জাহিদ চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন, তো মিস্টার চৌধুরী, কাউকে কিছু না জানিয়ে ছোট ছেলের বিয়ে দিয়ে দিলেন, এটা কিন্তু একদম ঠিক করেননি। আপনি ভুল ভাবছেন ডাক্তার সাহেব, ছেলে পছন্দ করেছে, হুট করেই করেছো। তাই ব্যাপারটা আপনারা কেউই জানেন না, তবে জেনে যাবে সবাই। এই তো 2 দিন পরেই একটা পার্টি রাখছি, তখন সবাইকে একসাথে জানিয়ে দেবো। ছেলের পছন্দ আছে বলতে হবে। আজ তবে উঠি মিস্টার চৌধুরী, পার্টিতে দেখা হচ্ছে। নিশ্চয়ই। ডাক্তারবাবু চলে গেলেন মীরাকে দেখে। সকালে একসাথে একটা দীর্ঘশ্বাস ফেলেন। যাক, অন্তত মেয়েটা ঠিক আছে। মীরার অবস্থা দেখে কি ভয়টা না পেয়েছিল তারা। মাগরিবের আজানের একটু আগে ঘুম ভাঙে যায় মীরার। চোখ দুটো খোলা রাখতে আড়ামোড়া ভেঙে পাশ ফিরলে তার চোখ সামনে জলজল করে ওঠে একটা সোফা। সেটা বর্তমানে তার বেড বলাই যায়। সঙ্গে সঙ্গে ভ্রুজোড়া এক করে ফেলল মীরা। সে ভাবছে তার সোফা নামক বেডটা খালি পড়ে আছে, তবে সে কোথায় আছে? অন্তরে এহেন প্রশ্ন জেগে ওঠে তার। তড়াক করে এক লাফে উঠে পড়ে সে। এতক্ষণে মীরা বুঝে গেছে সে বেশরম লোকটার বেডে আছে। বুকটা দুরু করছে এখন। পাশে বেশরম লোকটা তাকে এইভাবে দেখে নেয় কিনা। ব্যাপার, এভাবে হাঁপাচ্ছ কেন তুমি? রুমের মধ্যে দৌড়াদৌড়ি করছিলে নাকি? ঘরে ঢুকেই তুলি মীরার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল। তৎক্ষণাৎ দুদিকে মাথা নাড়ে মীরা। তা দেখে চক্ষু জোড়া ছোট ছোট করে তাকায় তুলি। অতঃপর সোফার দিকে আঙুল তাক করে মীরার উদ্দেশ্যে বলে, চুপচাপ এখানে এসে বসো। দুপুর থেকে কিছুই খাওয়া হয়নি। এখন আমি তোমাকে নিজের হাতে খাইয়ে দিব, আর তুমি লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নিবে। মীরার ওরকম অবস্থা দেখে অস্থির হয়ে পড়েছিল তুলি। এই মেয়ের দিকে তাকালেই তার বুক শীতল হওয়া বয়ে যায়। তার ছোট বোন টুকি যদি বেঁচে থাকতো তবে এই বয়সেই হতো। খুব মিস করে তুলি তার ছোট্ট টুকিটাকে। তবে এই মেয়েটাকে তার কেমন যেন বড্ড আপন আপন লাগে। তুলির বোন তাদের সাথে নেই 6 বছর হয়ে গেল, তবু স্মৃতির বাতাসে খুব করে জলজল করে। এই দুনিয়ায় কিছুই দেখা হয়নি তার ছোট্ট টুকে। মাত্র 13 বছর বয়সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পরলোক গমন করে সে। মনে মনে এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেলে তুলি। অতঃপর খাবারের প্লেট নিয়ে এগিয়ে আসে মীরার দিকে। এখানে আসার আগে খাবারগুলো গরম করে এনেছে মেয়েটা। তুলির হাতে খাবারের প্লেট দেখে মীরা নিচু করে নেয় মাথা। তা দেখে তুলি বলে, তুলির কি হলো, খাবে না? প্রশ্নে মাথা নিচু রেখে দুদিকে মাথা নাড়ে, যার অর্থ সে খাবে না। মার চেনো? মার দিব তোমাকে। চুপচাপ বসে লক্ষ্মী মেয়ের মতো খেয়ে নাও। তুলির এহেন গম্ভীর কণ্ঠস্বর শুনে ভয় পেয়ে যায় মীরা। অতঃপর নড়ে চড়ে বসে। তা দেখে হেসে ফেলে তুলি। ভাত মেখে মীরার মুখে এক লোকমা দিয়ে তাকে আস্তে করে ডাকে। মীরা, তুলির তাকে তাকায় মেয়েটা। তুর্য তোমাকে নিয়ে ভীষণ পজিটিভ। তুলির কথায় ছলছল নয়নে তাকায় মেয়েটা। অন্তর তার ফালা ফালা হয়ে যাচ্ছে যে। নিজের জিনিসে খুব যত্ন নিতে জানে। ছেলেটা একটু একরোখা, জেদি বদমেজাজি বটে, তবে মনের দিক দিয়ে অনেক ভালো। সে সজ্ঞানে কাউকে কষ্ট দেয় না। মীরার মুখটা নিমেষে কালো হয়ে যায় তুর্যের গুণগান শুনে। সে বুঝতে পারে তুলি বলে, আচ্ছা, বুসরা সম্পর্কে তোমায় বলি। তুমি তো কিছুই জানো না ওর ব্যাপারে। মীরার চোখে মুখে একরাশ কৌতূহল নিয়ে তুলির দিকে তাকায়। তা দেখে মুচকি হাসে তুলি। অতঃপর বলে, তুলি জানো মীরা, প্রথম যেদিন বুসরা আর শুভ্রকে একসাথে দেখেছিলাম, আমিও ঠিক তোমার মতোই অবাক হয়েছিলাম। অবাক হওয়ারই ব্যাপার, কেননা বুসরা তো আমাদের শ্বশুর মশাইয়ের মতো দেখতে। আসলে কি বলতো, বুসরা তার মায়ের মতো দেখতে, আর শুভ তার বাবার মতো। এখানে মজার বিষয় হচ্ছে, বাবার ফুপি মানে বুসরার মা, অনেকটা এক দেখতে। এই যেমন তুমি আর মাহির। তোমাকে তো আমি দেখেই বুঝেছিলাম তুমি মাহিরের বোন। ফ্ল্যাশব্যাক। শুভর বাবা একজন বিজনেসম্যান। তাদের আসল বাড়ি ইন্ডিয়াতে হলো তারা ইউএসএ সেটেলমেন্ট।
সময় পেলেই ওনার ইন্ডিয়াতে নিজের ভিটে মাটিতে এসে সময় কাটাতেন। দেশের প্রতি শুভর বাবার তেমন টান না থাকলেও ফুপির মনে শুভর জন্য নিজের দেশের প্রতি এক আলাদাই টান অনুভব করতেন। তিনি মনে করতেন নিজের মাতৃভূমি ভারতবর্ষে বাচ্চাদের জন্ম দিলে ভারতবর্ষের জন্য তিনি যে টান অনুভব করেন সে একই টান ওনার বাচ্চারাও অনুভব করবে। তাই তো তিনি যখন দ্বিতীয়বারে 4 মাসের অন্তঃসত্ত্বা তখন এই দেশে চলে আসেন স্বামী সন্তানকে সাথে নিয়ে। শুভর বাবা ওনার স্ত্রীকে অনেক ভালোবাসতেন। হাজার কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তিনি ওনার একজন বিশ্বস্ত কর্মচারীকে সমস্ত দায়িত্ব দিয়ে এখানে এসেছিলেন। অবশ্য এখান থেকে তিনি ওনার কাজের সমস্ত হিসেব রাখতেন। তখন শুভর বয়স মাত্র 7.5 বছর। সেই বয়সে সে তার মায়ের খেয়াল রাখার চেষ্টা করত, আর করবে নাই বা কেন? তার মা যে তাকে প্রমিস করেছিলেন তাকে একটা ছোট্ট বোন এনে দেবে বলে। মাঝে মাঝে বাবা মা তুহিন তুর্য তাদের ওখানে গিয়ে সময় কাটিয়ে আসতেন। এভাবে কেটে যায় আরও 5 মাস। এরপর একদিন রাতের বেলা ওনার লিভার পেন উঠলে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেই রাতটাই ছিল ওনার জীবনের শেষ রাত। বসরার জন্ম দিতে গিয়ে তিনি চলে যান না ফেরার দেশে। সেখান থেকে মানুষ চাইলেও আর আপন মানুষদের কাছে ফিরতে পারে না, তিনিও পারেনি। এই কঠিন সত্যটা সবাই মেনে নিলেও শুভর বাবা মানতে পারেনি। তিনি মানসিক দিক থেকে ভেঙে পড়েছিলেন। তখন ওনার ধারণা হয় ছোট্ট বুসরার জন্য তিনি ওনার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন। তাই ওনার সামনে সদ্য জন্মানো ফুটফুটে কন্যা সন্তানটাকে নিয়ে আসলে তিনি হিংস্র হয়ে ওঠেন আর বুসরাকে আঘাত করতে উঠে পড়ে লাগেন। সবাই মিলে বুঝেও সেদিন ওনাকে কিছুতেই শান্ত করতে পারেনি। তখন ওনার মুখে শুধু একটা বাক্যই সবাই শুনতে পায়। চাই না অমন বাচ্চা আমার, যার জন্য আমার স্ত্রীকে হারাতে হয়েছে। ওই বাচ্চার মুখ আমি দেখতে চাই না। সরাও ওকে, নিয়ে যাও আমার চোখের সামনে থেকে। নিয়ে যাও ওকে তোমরা আমার থেকে অনেক দূর। সেদিন বুসরাকে তার মামি বুকে টেনে নিয়েছিলেন আর তিনি বলেছিলেন, এটা আমার মেয়ে, আমার মেয়েকে আমি কখনো কাউকে দেব না। সেদিন তিনি সদ্য নব মাহারা শিশুটির চাঁদ বদনে চুমুতে চুমুতে ভরিয়ে দিয়েছিলেন। এরপর শুভর বাবার স্ত্রীর শোক কাটাতে 4 বছর লেগে যায়। আর তখন তিনি বুঝতে পারেন তিনি মেয়ের প্রতি অনেক করে ফেলেছিলেন। উপরে গিয়ে তিনি ওনার স্ত্রীকে কি জবাব দেবেন? স্ত্রীর শোকে কাতর হয়ে তিনি ওনার এক টুকরো জান্নাতকে অবহেলা করেছেন। তখন কষ্ট যেন দ্বিগুণ বেড়ে যান ওনার। নিজের রক্ত, তাদের ভালোবাসার শেষ চিহ্নকে তিনি অবহেলা করেছেন ভেবে। সেদিন 12 বছরের শুভকে জড়িয়ে ধরে খুব কেঁদেছিলেন তিনি। চিৎকার করে আর্তনাদ করে বলেছিলেন, বাপরে, খুব অনেক করে ফেলেছি আমার ছোট্ট মাটার প্রতি। এখন আমি কি করব? কিভাবে সব ঠিক করব? আমার রাজকন্যাটাকে বড় হয়ে যখন জানতে পারবি তার বাপ নামক মানুষটা তার মায়ের মৃত্যুর জন্য তাকে দায়ী করেছে, তখন আমি কি করে আমার মাটার সামনে নিজের পাপী মুখটা দেখাবো? আমি অন্যায় করে ফেলেছি। না, অন্যায় নয়, আমি পাপ করেছি, অনেক বেশি পাপ করেছি। এর জন্য আমার রব আমাকে মাপ করবে না। শুভরে, বল না বাবা আমি কি ভাবে এই পাপের প্রায়শ্চিত্ত করব? সেদিন বাবার করা প্রত্যেকটা আর্তনাদ শুভর ছোট্ট হৃদয়ে গিয়ে বিঁধেছিল। হিসকে তুলে কান্নার সহিত মন খুলে হেসেছিল। হাজার ব্যস্ততার মধ্য থেকেও তাকে খুশি করার মেডিসিন, তার শক্ত করে হাত ধরা বাবা নামক মানুষটা নিজের ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসেছে। তার আদরে পিছি বোনটাকে মা ডেকেছে। এই যে পৃথিবীর সবচাইতে খুশি দিন, আর সেই দিনই ছেলেটা না হেসে পারে। সে পাল্টা বাবাকে জড়িয়ে ধরে বলেছিল। এরপর 1 সপ্তাহের মধ্যে তারা বাবা ছেলে মিলে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা দেন। আর যথাসময়ে এসে পৌঁছায় চৌধুরী ভিলায়। সেদিন মেয়েকে বুকে নিয়ে পাগলের মতো কেঁদেছিলেন তিনি। মেয়েকে সঙ্গে নিতে চেয়েছিলেন তিনি, তবে 4 বছরের বুসরা তার মম ড্যাড বড় ভাই ও ছোট ভাইকে ছাড়তে নারাজ। তাই বাধ্য হয়ে মেয়েকে এখানেই রেখেছিলেন। ফ্ল্যাশব্যাক এন্ড। যাও, নিজের মেয়েকে নিজের কাছে নিয়ে এসো। যতটা না অবহেলা করেছো তার দ্বিগুণ আদর দিয়ে অবহেলাটাকে চাপা দিয়ে দাও। মীরা দুজনের চোখে জল। তুলি বাহাত দিয়ে চোখের কার্নিশে জমা অশ্রুটুকু মুছে নিয়ে বলে,
এসব জেনেছি তুহিনের কাছ থেকে। কথা বলার মাঝেই সবটা খাবার খাইয়ে দিয়েছে মীরাকে। এবার সে উঠে দাঁড়ায়, অতঃপর বলে, তুমি থাকো, আমি এটো প্লেটটা রেখে আসি। আজ সাহেব পরিপাটি হয়ে বসে আছেন ড্রয়িং রুমের সোফাতে। 1 ঘন্টা যাবৎ হয়ে গেলেন তিনি একাই বসে আছেন। মেয়ে ওনার এমনিতেই দেরি করে, কিন্তু ওনার ভাগ্নেটাও যেন আজ পণ করেছে মিলির আগে সে বেরোবেই না। তাই অধৈর্য হয়ে মেয়ের রুমের দিকে পা বাড়ালেন। মিলিকে একটা তাড়া দিয়ে মাহিমের রুমে যাবেন, অতঃপর ছেলেটাকে বগল দাবা করে নিজের সাথে নিয়ে আসবেন। ওনার মতে ছেলে মানুষের এত দেরি করার কোনো মানেই হয় না। আর মামনি, কিছু বলতে পারলেন না তিনি। দরজা ঠেলে কেবলই ভেতরে প্রবেশ করেছেন। প্রবেশ করার মাত্রই সামনে দৃশ্য দেখে কাশি উঠে গেল ওনার। প্রচণ্ড লজ্জা অস্বস্তিতে তিনি আমতা আমতা করে মুখ নিয়ে কেবল একটি বাক্যই বলতে পারলেন, তো তোমরা তাড়াতাড়ি এসো, আমি গাড়িতে অপেক্ষা করছি। তাড়াহুড়ো করে বেরিয়ে গেলেন সদর দরজা দিয়ে। জীবনে প্রথমবার এই 50 বছর বয়সে বোধহয় তিনি এমন মারাত্মক লজ্জার সম্মুখীন হলেন। ছাড়ো অসভ্য লোক, ড্যাডি কি ভাবছে এখন, আর আমি কি করে ড্যাডির সামনে যাব? মাহিরের কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য মোছামুছি করছে মিলি। কেন পায়ে হেঁটে যাবি? এতে এত ভাবার কি আছে? বাই দা ওয়ে, এটা তোর বাপের দোষ, বোঝা উচিত ছিল। মেয়ে আর ছোট্টটি নেই। আর সবচেয়ে বড় ব্যাপার হলো তুই ইন্ডিয়াতে আছিস। 40 মিনিট ধরে দাঁতের দাঁত চেপেই অসভ্য লোকটাকে সহ্য করে চলেছে মিলি। সেই যে কোলে নিয়ে বসেছে, ছাড়ার নামই নিচ্ছে না। ড্রয়িং রুমে সবচেয়ে বড় সোফার মাঝখানে বসে আছে শুভ, আর তার কোলে আছে তানহা বেবি। আর এক পাশে বসে আর অপর পাশে শান্তি চৌধুরী বসা, আর তার থেকে সামান্য দূরে তুহিন আর জাহিদ চৌধুরী বসে আছেন। তানহা ব্যতীত তাদের প্রত্যেকের হাতে ধরা আছে চায়ের কাপ। তান্না তার শু পাপার কোলে বসে চকলেট খাচ্ছে, যেটা তাকে একটু আগে তার শু পাপা দিয়েছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শোনা গেল। জাহিদ চৌধুরী রান্নাঘরের দিকে চেয়ে উচ্চস্বরে ডেকে উঠলেন, কাপা ছোট বৌমা, দেখো তো কে এসেছে। কাপা হাত পা নিয়ে দরজা খুলতে গেল মীরা। তার ধারণা দরজার বাইরে ওর পাশে সেই হৃদয়হীন পুরুষটাই রয়েছে। লোকটার সামনে পড়তে চায় না সে, তবে শ্বশুরমশাইয়ের হুকুম, সে তো বাধ্য মেয়ে, তাই বাধ্য হয়ে এগিয়ে গেল দরজা খোলার উদ্দেশ্যে। দরজা খুলে সামনে তাকায় না মীরা। সে তার মতো চলে আসতে নিলে কেউ একজন তাকে জাপটে ধরে, এক ঝটকায় জাপটে ধরে, আর তার কানে বেজে ওঠে কারো অস্থির কণ্ঠস্বর, আই মিস ইউ ভেরি মাচ ডিয়ার। মীরা বুঝতে দেরি লাগে না এটাকে। সেও তাকে ফালটা জড়িয়ে ধরে কেঁদে ফেলে। তার মুখ থেকে গোয়ানের আওয়াজ শোনা যাচ্ছে। মনের কোণে জমে থাকা অভিযোগগুলো তুলে ধরার প্রয়াস চালাচ্ছে মাত্র মিলি ছেড়ে দেয় মীরাকে। তার চোখেও পানি। হ্যাঁ, ওটা মিলিই ছিল। তারা সব পরিবারে আজ এই সন্ধ্যায় চৌধুরী ভিলায় উপস্থিত হয়েছে। মিলি যত্ন করে মীরার ডাগর ডাগর আখি জোড়ায় জমা অশ্রুটুকু মুছে বলে, আমার বুলবুলিটা শ্বশুর বাড়িতে এভাবে কান্না করছে, তার সামান্য ধারণাটুকু আছে যে সবাই তাকে চিৎকাধুনে বলবে। মিলির রসিকতায় হেসে ফেলে মীরা। মিলির পেছনে হাসি মুখে দাঁড়িয়ে আছেন আহাদ সাহেব ও মাহির। মীরা গিয়ে তার মামাকে জড়িয়ে ধরে। আহাদ সাহেব ভাগ্নের মাথায় স্নেহের পরশ বুলিয়ে দিয়ে জিজ্ঞাসা করেন, আমার ছোট্ট মামনিটা কেমন আছে? মীরা মিষ্টি হাসি দিয়ে মাথা উপর নিচ করে। কি জামানা এলো ভাই, মানুষ নিজের বড় ভাইকে পর্যন্ত ভুলে যাচ্ছে। মাহিরের কথায় মুখ বাঁকালো মিলি। আর মীরা মামাকে ছেড়ে তার ভাইয়াকে জড়িয়ে ধরে। একই ছোট বৌমা তুমি? জাহিদ চৌধুরী অবাকের চরম পর্যায়ে পৌঁছে যান। সামনের দিকে চোখ পড়তে তিনি ভাবতেই পারেননি আহাদ সাহেব মাহিরের মামা। টোটালি সারপ্রাইজ আহাদ সাহেব, মাহির বেটার মামা। আহাদ সাহেব নিজেও সারপ্রাইজ হয়ে গেছেন। জাহিদ চৌধুরী এগিয়ে এসে হাত বাড়িয়ে দিলেন আহাদ সাহেবের দিকে। দুজনের কুশল বিনিময় হওয়ার পর আহাদ সাহেব মেয়ের দিকে আঙুল তাক করে বলেন, মাই ডটার মিলি। এখনকার দিনের ছেলেমেয়েরা সালাম দিতেই জানে না, তো বিদেশি কালচারে বড় হওয়া। মুগ্ধ হয়ে যান তিনি মিলির আচরণে। অতঃপর সালামের জবাব দেন তিনি। ওয়ালাইকুম আসসালাম বেটা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বেটা, ভালো আছি। মিলির মাথায় হাত দিয়ে বলেন তিনি। অতঃপর মাহিরের দিকে চেয়ে বলেন, জাহিদ মাহির বেটা অতিথিদের নিয়ে এখানেই দাঁড়িয়ে থাকবে, ভিতরে আসবে না? চৌধুরীর এহেন কথায় মৃদু হাসে মাহির। অতঃপর এগিয়ে এসে জড়িয়ে ধরে বলে, কেমন আছেন আঙ্কেল? এত বড় একটা সারপ্রাইজ দিলি, ভালো না থেকে পারি? চলো চলো ভিতরে চল। তাড়া দিয়ে বলেন তিনি। তুহিন বেটা দেখো কে এসেছে। জাহিদ চৌধুরীর উচ্ছ্বসিত কণ্ঠস্বর।
তুহিন তার ড্যাডের কথা অনুসরণ করে দৃষ্টি রাখে সেদিকে, তবে সেদিকে তাকিয়ে মিস্টার খানকে দেখতে পায় সে। সে কি চোখে ভুল দেখছে? কই না তো, তার সামনে তো মিস্টার খানই দাঁড়িয়ে। সত্যি সত্যি উনি ইউএস থেকে এখানে এসেছেন, কিন্তু কেন? ভাবে তুহিন। কৌতূহল নিয়ে এগিয়ে যায় সে, অতঃপর ওনার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো মিস্টার খান, কেমন আছেন আপনি? মিস্টার খান কাকে বলছো? আঙ্কেল বলো। আহাদ সাহেব ছোট বৌমার মামা হন। কে বলে, পাশ থেকে বলে জাহিদ চৌধুরী। তা বিআই সাহেব, আপনিও তো আর আহাদ সাহেব বলতে পারবেন না? রসিকতা করে বলেন আহাদ সাহেব। তাতে হেসে ওঠে উপস্থিত সবাই। জাহিদ চৌধুরী একে একে বাড়ির সকলের সাথে তাদের পরিচয় করিয়ে দেন। প্রত্যেকটা মেয়ে শ্বশুর বাড়িতে নিজের পরিবারের কেউ এলে যেমন খাতিরে ত্রুটি রাখে না, তেমনি মীরাও এর ব্যতিক্রম নয়। সেও হন্তদন্ত হয়ে ছুটল রান্নাঘরের দিকে, আর তার পেছন গেল মিলি। আজ যে মাহির তার মামাদের নিয়ে আসবে তা সকালেই জানা ছিল, তবে তুর্য ও মীরা ব্যতীত। জাহিদ চৌধুরী আজ সকালে মাহিরকে কল দিয়ে তাদের দাওয়াত করেছিল, কিন্তু কাজের চাপ থাকার কারণেই সন্ধ্যাবেলা আসা তাদের। মিলি রান্নাঘরে পা দেওয়া মাত্রই প্রথমে তার নজর পড়ে একজন মধ্যবয়স্ক মহিলার ওপর, যিনি ফ্রিজের মধ্যে কিছু একটা রাখছে। সম্ভবত মহিলাটা মেইড হবে। অতঃপর নজর ফেরায় অন্যদিকে, যেখানে আর একজন ধনে পাতাগুলো ছোট ছোট করে কেটে রাখছে। মিলির চিনতে ভুল হয় না, এটা মীরা তুলি বুবু। দেখতে তো হবে, বর্ণনা তো দিয়েছে তার মাল্টি ট্যালেন্টেড বুলবুলিতে। মুচকি হাসে মিলি। মীরার মেসেজে দেওয়া তার তুলি বুবুর বর্ণনা এটুকুই এদিক সেদিক নয়। মীরার মুখের হাসি যেন আজ সরতেই চাইছে না। সে তার তুলি বুবুকে হাতের ইশারায় দেখায় মিলিকে, অতঃপর এক পাশ থেকে জড়িয়ে ধরে তাকে। এতে ভ্রু জোড়ায় ভাঁজ পড়ে তার। সে বুঝতে পারছে না মেয়েটাকে। দেখতে তো মনে হচ্ছে মীরার থেকে বেশ বড়, তবে দেখতে খুবই সুন্দরী। পরনে হালকা গোলাপি রঙে সালোয়ার কামিজ, মাথায় সুন্দর করে ড্রেসের ম্যাচিং হিজাব পরা। এদিকে নিজের দিকে মীরার তুলির বুবুকে ভ্রুকুটি করে তাকাতে রেখে হেসে ফেলে মিলি। সে ভালো মতোই বুঝতে পারে তুলি বুবুটা আসলে কি ভাবছে। তার গায়ের রং এবার মুখের গরম অনেকটা পশ্চিমে হলেও ড্রেসটা টোটালি বাঙালি। মিলির মা ছিলেন একজন ধার্মিক মহিলা, স্বামীর ব্যবসার সুবাদে ইউএস গিয়ে থাকা, তবে তিনি নিজের কালচার সম্পর্কে সচেতন ছিলেন। মেয়েকেও সেইভাবে তৈরি করেছেন। অবশ্য উনি আর এই দুনিয়াতে নেই। মেয়ের 18 বছর বয়সে তিনি এই দুনিয়ার মায়া ত্যাগ করেছেন। যাওয়ার আগে অবশ্য মেয়েকে একটা শক্ত বন্ধনে আবদ্ধ করে গেছেন। মাম্মির কথা মনে আসতে চোখের কোণে জল তরঙ্গরা এসে ভিড় করলো মিলির। তবে সেদিকে পাত্তা না দিয়ে সামনে হাত বাড়িয়ে বলল, আমি মিলি, মীরার মামাতো বোন। মিলির এইভাবে পরিচয় দেওয়া দেখে চোখ রাঙায় মীরা। মিলির বাড়ানো হাতে হাত চাখে তুলে, অতঃপর নিজের পরিচয় দেওয়ার জন্য মুখ খোলার আগেই মিলি স্টান বলে, মীরার তুলি বুবু আর এবারের বড় বউ। হেসে ফেলে তুলি মিলির বলার ধরন দেখে। যাও গিয়ে পরিচিত হয়ে এসো ড্যাডির সাথে, আমরা এদিকটা দেখছি। থেকে ডাকেন শান্তি চৌধুরী। এখন ঘড়িতে 10:35। ডিনারের পর্ব চুকে গেছে অনেক আগেই। খাতির যত্নের কোনো রকম ত্রুটি রাখেননি জাহিদ চৌধুরী। এখন বাড়ি ফিরে যেতে হবে মাহিরদের। তবে তার কলিজাকে তাকে ছাড়তে নারাজ। সে যে ডিনারের পরেই ভাইয়ের গলা জড়িয়ে ধরেছে, ছাড়ার নাম নিচ্ছে না মেয়েটা। কেঁদে কেটে একাকার করেছে। মাহির ভাবছে, 2 দিন যাবৎ তাকে দেখতে না পেয়ে মীরা তাকে ছাড়তে চাইছে না। আদৌ কি তাই? এত কিছুর পরেও শুভর চোখ শুধু মীরাকেই দেখে চলেছে। ডোন্ট ক্রাই হোয়াইট রোজ। কেমন কাতর তার কণ্ঠস্বর। এতে ভ্রুজোড়া কুঁচকে যায় মাহিরের। এতক্ষণ পর সে কিছুটা হলেও আজ করতে পারে তুর্য ফোনের বন্ধর ব্যাপারে। তৎক্ষণাৎ সে মীরাকে নিজে থেকে সরিয়ে সারা মুখে পরক করতে থাকে। গালে এগুলো কিসের দাগ? মাহির চোখ মুখ শক্ত করে বলে। হঠাৎ ভাইয়ের এমন কড়া গলার আওয়াজ শুনে ভয় পেয়ে যায় সে। নিজেকে সামলে মাথাটা দুপাশে নাড়ে। অতঃপর ঠোঁটটাকে সামান্য উল্টে হাতের ইশারায় বোঝায় এগুলো কিছুই নয়। বোনের কথাই পাতে দিল না মাহির। আঙ্কেল, মীরাকে আমি আমার সাথে নিয়ে যেতে চাইছি। মাহিরের চোয়াল শক্ত হয়ে আসে আর এই কথা বলে। নিঃশুভ রজনীতে ঝিঝি পোকার ডাক কারোর কাছে মিউজিকের ন্যায় শ্রুতিমধুর লাগে, আবার কারোর কাছে এই ডাক গায়ে কাটা দেওয়ার জন্যই যথেষ্ট। সেরকম তুর্যের কাছে নিশ্চুপ রজনী যেমন ভালো লাগে, তেমনই ঝিঝি পোকার ডাকটা নিজেকে রিল্যাক্স করার জন্য যথেষ্ট। প্রায় রাতে তুর্য অনেক পড়াশোনা করার পর নিজের প্রতি যখন বিরক্ত চলে আসতো, তখন সে চুপটি করে একলা কিছু সময় কাটিয়ে আসতো তাদের ছাদের সিলিংয়ের ধারে চেয়ার পেতে বসে শান্ত প্রকৃতির সাথে।
এতক্ষণ পর তুর্য তার বন্ধ চোখের পাতা খুলে পকেট থেকে ফোনটা বের করে সময়টা দেখে নিল। 12:07 বাজে। এখনও তার ফোনটা এরোপ্লেন মোডেই রাখা। তুর্য ভাবছে মেয়েটাকে খেতে না দিয়ে টেনে নিয়ে চলে গেল, অতঃপর চোখ দুটো খিচে বন্ধ করে দিল। সে কি সত্যি সত্যি অমানুষ হয়ে গেল? মেয়েটাকে কি করে এইভাবে হার্ট করতে পারলো? এখন নিজের প্রতি রাগ লাগছে তার, আর কিছু ভাবতে পারছে না সে। উঠে দাঁড়িয়ে আস্তে ধীরে একটু দূরে রাখা গাড়িটার দিকে এগিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, আই এম সরি ডিয়ার। রুমের দরজা বাইরে থেকে বন্ধ থেকে ভুরুজোড়া আপনা আপনি কুঁচকে যায় তুর্য। বাইরে থেকে দরজা বন্ধ, মানে মীরা ভিতরে নেই? এত রাতে গেল কোথায় মেয়েটা? বিড়বিড় করে নিজের মনে প্রশ্ন করে তুর্য। তার সারা শরীর কেমন যেন করছে, অদ্ভুত অনুভূতি যা মুখে বলার নয়। সে ভাবলে মেয়েরা হয়তো ছাদে আছে। সিঁড়ি বেয়ে ছাদে চলে গেল তুর্য, কিন্তু কোথায় কি? চারদিকে নিস্তব্ধ, কোনো অবয়বের টিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। কুচকানো ভুরুজোড়া আরও কুচকে গেল। এই মেয়ের সমস্যা কি? রাত বেড়ে কি আমার সাথে লুকোচুরি খেলতে চায়? চোয়াল শক্ত করে বলে তুর্য। রুমের মধ্যে আধা ঘন্টা যাবৎ পায়চারি করছে সে। রাগে তার শরীর সিঁড়ি করছে। এখনো পর্যন্ত মেয়েটা রুমে আসছে না দেখে হঠাৎ তার মনে হলো মীরা বর্ষার রুমে থাকতে পারে। অতঃপর ভাবে হয়তো রাগ করেছে মেয়েটা। ওইটুকু একটা পুচকে, তার রাগ কত বাবা? বলেই মুচকি হাসে তুর্য। অতঃপর বর্ষার রুমের দিকে হাঁটা দেয়। বুসরা, বুসরা, দরজাটা খোলো একবার। ভাইয়া না, আমি ঘুমোচ্ছি এখন, তুমি যাও, সকালে আসবে। ঘুম জড়ানো কণ্ঠে বুসরার। মার খাবি কিন্তু, দরকার আছে, দরজাটা খোল। আমি এখন উঠবো না, তুমি যাও। বুসরা, বড় ভাইয়া তুমি খুব খারাপ, রাত দুপুরে আমার ঘুম হারাপ করতে চলে এসেছো। খট করে দরজা খুলে গেল। সামনে কোমরে দুহাত দিয়ে দাঁড়িয়ে আছে বুসরা। মীরা কোথায়? সূর্যের প্রশ্নে বুসরার দুপুরের ঘটনা থেকে রাত পর্যন্ত কি কি ঘটেছে মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে বুসরা তার ছোট ভাইয়ের থেকে দূরে দাঁড়িয়ে বুকে দু হাত গুজে অন্য পাশে তাকায়। তুর্য বোনের কাণ্ড দেখে বুঝতে দেরি লাগে না যে কোনো কারণে তার বোন তার উপর রেগে আছে। আমার পিচি বোনটা আমার উপরে রেগে আছে, তো তার সে রাগের কারণটা কি আমি জানতে পারি? তুমি ছোট ভাবিকে মেরেছিলে। তুমি এসব কে বলো তোকে? চলে যাওয়ার পর ডাক্তার আঙ্কেল এসেছিল বাড়িতে। ছোট ভাবি জ্ঞান হারিয়েছিল। আবার কি? আর মাহির ভাই, ওনার মামা তো বোন এসেছিলেন। মাহির এসেছিল? প্রথমে তো ঠিক হয়েছিল, কিন্তু যাবার আগে মনে হচ্ছিল মাহির ভাই ভীষণ রেগে গেছেন। আর রেগে রেগে ছোট ভাবিকে জিজ্ঞাসা করেছিলেন তার গালে ব্যথা কিভাবে পেয়েছে। তারপর আবার কি, ড্যাডকে বলে নিয়ে গেলেন। মীরাকে? আমি কি ব্যাপার, এত রাতে না ঘুমিয়ে তোমরা কি উদ্ধার করার জন্য উঠে পড়ে লেগেছো? ব্যাং করে বললেন জাহিদ চৌধুরী। বুসরা জানে তার ড্যাড তার ছোট ভাইয়ের প্রতি রেগে আছেন, তাই পরিস্থিতি বিগড়ানোর আগে ভাইয়ের কাঁধে হাত রেখে ছোট ভাইয়ের হাতটা সরিয়ে ড্যাডের কাছে গেল। ড্যাড, ছোট ভাইয়া এদিক দিয়ে যাবার সময় আমার ভীতি আওয়াজ পেয়ে রুমে আসে আর দেখে আমি খুব ভয় পেয়েছি, তাই তো আমাকে সাহস দিচ্ছিল। ইনোসেন্ট ফেস করে বলে বুসরা। সে কি, ভয় কেন পেয়েছিলে? এমনি, তুমি না ঘুমিয়ে এখানে কেন? বুসরা আলাদের স্বরে ড্যাডকে জড়িয়ে ধরে বলে, আমি তো পানি নিতে এসেছিলাম, এসে দেখি এত রাতে তোমার রুমে আলো জ্বলছে, তাই আসলাম। তিনি অতঃপর মেয়ের মাথায় মাঝখানে অষ্টজোড়া ছুঁয়ে দিয়ে তুর্য দিকে তাকিয়ে রাশভারী কণ্ঠে বলেন, তুর্য নিজের রুমে যাও, অনেক রাত হয়েছে, গিয়ে শুয়ে পড়ো। দেখে তো মনে হচ্ছে এই মাত্র বাইরে থেকে আসলে। তুর্য দাঁড়ালো না সেখানে, চলে গেল নিজের রুমে। তার প্রচণ্ড অস্থির লাগছে, নিজেকে কেমন যেন দিক হারা নাবিকের ন্যায় মনে হচ্ছে। এমনটা কেন হচ্ছে? আসলেই মেয়েটা চলে গেল বলে, নাকি মাহির জেনে যাবে সেই ভয়ে? তবে তুর্য তার হৃদয়ের গহীনের মধ্যে থাকা আশা কাঙ্ক্ষিত প্রশ্নের কাঙ্ক্ষিত উত্তরটি খুঁজে পেল না। তার শুধু মনে হচ্ছে খুব খারাপ হচ্ছে তার সাথে, তার জন্য শুধুমাত্র সে নিজেই দায়ী। এদিকে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে মীরা। রাত পেরিয়ে ভোর হতে চললো, তবুও যেন নিদ্রা তার চোখে ধরা দিচ্ছে না। চোখের কোণ করে অশ্রুধারা বয়েই চলেছে, যা বৃষ্টির ন্যায় ফোঁটা ফোঁটা হয়ে বালিশে পড়ছে। থাম্বার নাম নিচ্ছে না। সে ভাবছে বেশ তো ছিল তার কল্পনা জগৎকে নিয়ে সুখী, কিন্তু বাস্তব রূপ এত কঠিন কেন? তবে সব তো মেনেই নিয়েছে সে তার কথা, তবে কেন এত গাঢ় ব্যথা দিচ্ছে মানুষটা তার হৃদয় জুড়ে? মানুষ মাত্রই ভুল হয়, তার সাথেও না হয় ভুল হয়েছে। সে তো সব ঠিক করে দিতে চায়, সে থাকবে না কারো কাঁধে বোঝা হয়ে, চায় না কারোর কোনো রকম দয়া। মাত্র তো 3 মাস, তারপর
তারপর সে চলে যাবে অনেক দূরে। সেখানে তুর্য নামের কেউ থাকবে না। বন্ধ করে নেয় আঁখি জোড়া। সেখান থেকে গড়িয়ে পড়ে আবারও 2 ফোঁটা জল। এখন সে ঘুমাবে, কোনো হৃদয়হীন লোকের কথা আর ভাববে না। সকালের মিষ্টি রোদটা এসে পড়েছে মীরার চোখে মুখে, যার দরুন পান পাতার ন্যায় মুখখানি কুঁচকে নেয় সে। তার ঘুম ভেঙেছে আরও আগে, তবে রাতে ঠিকভাবে ঘুম না হওয়াতে আঁখিচোড়া খুলতে পারছে না। এইভাবেই বিছানাতে কিছু সময় কাটাবে সে, কিন্তু সূর্য মামা তার তেজ দেখাতে যে ব্যস্ত, তাই বাধ্য হয়েই শোয়া অবস্থায় আঁখিজোড়া বন্ধ করে রেখে একটা পা ঘুরল। আবারও একটা দিতে যাবে, অমনি শক্ত কিছুর সাথে ধাক্কা লাগলো। মুখ দিয়ে এমন একটা আওয়াজ বের করলো সে। কিঞ্চিত ব্যথা পেয়েছে মেয়েটা, কিন্তু পাত্তা দিল না তাতে। ভাবলো কোলবালিশটা আজ রোদে দিতে হবে, বেশ শক্ত হয়ে গেছে। অতঃপর সমস্ত ভাবনা সাইডে রেখে শক্ত করে কোলবালিশটাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে। মীরার কেমন অদ্ভুত ঠেকছে, ঘরে থাকার কারণে কিছু মনেও করলো না, চুপটি করে রইল। এদিকে তুর্যের শরীরে নরম কিছু স্পর্শ পেতেই তার ঘুম ছুটে যায়। চক্ষু জোড়া খুলে পিটপিট করে তাকায় সে। অথবা নিজের দিকে তাকিয়েই পুরো থ হয়ে যায় তার মুখ। তুর্যের শরীরে তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। এদিকে মীরার নাকে অদ্ভুত মাতাল করা সুগন্ধি এসে ধাক্কা দিচ্ছে, যা সে এই পাশে ফেরার পর থেকেই পাচ্ছে। একে তো সারা ঠিক মতো ঘুম না হওয়ার কারণে চোখ খুলতে পারছে না বেচারা, তারপর এই পাগল করা গন্ধ, উফ, আর সহ্য করা যাচ্ছে না। তাই বাধ্য হয়ে মেয়েটা তার নাক মুখ ডুবিয়ে দিল সেই সুগন্ধি মাতাল ভাণ্ডারে। অতঃপর মুখটা এপাশ ওপাশ করতে লাগলো, যার ফলস্বরূপ তার ঠোঁট নাক ছুঁয়ে গেল সেখানে। দুর্বাঘাসের ন্যায় ছোট ছোট কিছুর দ্বারা তার নাকে সুরসুরে লাগছে। হঠাৎ এক ধাক্কায় বিছানার এক কোণে গিয়ে পড়ল মীরা। একটা মাত্র ধাক্কা, যা তার ঘুম ছুটাতে যথেষ্ট। ডান হাতটা খাটের হেডবোর্ডে বাড়ি লাগায় কিঞ্চিত ব্যথা পেল সেখানে। এত জোরে ধাক্কাটা কে দিল দেখার জন্য চক্ষু জোড়া খুলে দেখে তুর্য চৌধুরী। প্রতিদিনের মতো আজও গায়ে কোনো কাপড় নেই, লোমশ বুক দৃশ্যমান হয়ে আছে, শুধুমাত্র একটা ট্রাউজার পরে বিছানার বসে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, যা দেখে থ হয়ে যায় মীরা। সঙ্গে ভীষণ রাগও লাগে তার। এই লোকের সমস্যা কি সে বুঝতে পারছে না। বাড়িতে থাকাকালীন কম জ্বালায়নি, এখন মেয়েটা তার নিজের বাড়িতে এসেছে, এখানেও শান্তি নেই। মহাশয় ঠিকই সেই অর্ধনগ্ন শরীর নিয়ে আমার কল্পনায় চলে এসেছে। এসব ভেবে মুখ বাঁকায় মীরা। অতঃপর সামনের দিকে এগিয়ে একদম তুর্যর মুখোমুখি হয়ে কানের নিচে ঘাড়ের মাঝ বরাবর জায়গায় কামড় বসায়। অতঃপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমের দিকে দেয় এক দৌড়। তুর্য দাঁতে দাঁত চেপে এখনো পর্যন্ত চোখ বুজে আছে। মীরা যে জায়গায় কামড় দিয়েছে সেখানে চিনচিন ব্যথা করছে। প্রথমে অবাক হলেও মীরার কাণ্ড দেখলে শেষে চক্ষু জোড়া খুলে রাখতে পারেনি তুর্য। নাক মুখ খিচে বন্ধ করে নিয়েছিল। একে তো তার আষ্টে পিষ্টে জড়িয়ে তার বুকে মুখ গুজে প্রস্তুত করেছে, আবার এখন এই কামড়। তুর্যের মেজাজ খারাপ করার জন্য যথেষ্ট। ওয়াশরুমের ভেতর ঢুকে রাগে গজগজ করছে মীরা, পারছে না সামনে যা কিছু আছে ভস্ম করে দিতে। কোনো রকমে দাঁতগুলো ব্রাশ করে শাওয়ার ছেড়ে তার নিচে দাঁড়িয়ে পড়ে। এখন তার মাথা ঠান্ডা করার প্রয়োজন। কি ভেবেছে সেই লোক, কল্পনাতেও এসে আমাকে ব্যথা দেবে, আর আমি ভিতুরানির মতো সব কিছু সহ্য করব? কখনো না। এইসব ভেবে আবারও মুখ বাঁকায় মীরা। প্রায় আধা ঘন্টা শাওয়ারের পানিতে ভিজে মাথা ঠান্ডা করেছে মীরা, কিন্তু এবার ঘটল যে বিপত্তি। কিন্তু তার জামা কাপড় কিছুই নিয়ে আসেনি, আর এইভাবে রুমে গেলে রুম ভিজে যাবে। তাই সে তার ভেজা কাপড় ছেড়ে একটা শুকনো টাওয়াল পেঁচিয়ে নিল শরীরে। অতঃপর ওয়াশরুমের দরজা খুলে রুমের ভিতর কাপড়ের সামনে দাঁড়িয়ে সেখান থেকে তার পছন্দের ধূসর রঙের একটা লং কুর্তি নিল, যেটা সে এখন পরবে। অতঃপর পিছন ঘুরে যেই না সামনে তাকালো, অমনি সে আবারও তুর্যকে দেখতে পেল। কানে ফোন নিয়ে হা করে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। মীরা বুঝতে পারলো তুর্য ঘন ঘন ঢোক গিলছে। তখনকার মতো লোকটার উদম গায়ে আর নেই, এখন শরীরে একটা টি শার্ট জড়ানো, কিন্তু টি শার্টটা একটু বেশি চেনা চেনা লাগছে তার কাছে। হ্যাঁ, এই তো মনে পড়েছে, এটা তো তার ভাইয়া মাহিরের। কিন্তু এই লোকের পরনে কেন, আর এই লোকই বা এখানে কেন? আসলে কি লোকটা আমার কল্পনায় এসেছে, নাকি সত্যি সত্যি? ডান হাতে ধরা কাপড়গুলো বা হাতে রেখে ডান হাত দিয়ে দুটো চোখ কষলিয়ে নিল। না, লোকটা এখনো আছে। এবার সে তার বা হাতে জোরে একটা চিমটি দিল, ফের সামনে তাকালো। হ্যাঁ, লোকটা এখনো ওইভাবে তার দিকেই তাকিয়ে আছে, কিন্তু ড্যাব ড্যাব করে নয়, তীক্ষ্ণ চোখ জোড়া ভ্রু কুচকে। তার মানে লোকটা সত্যি সত্যি এই ঘরে উপস্থিত ভেবেই মীরা নিজের দিকে তাকালো। তার গায়ে শুধুমাত্র একটা তাওয়াল জড়ানো। তীব্র লজ্জায় মীরার মনে হতে লাগলো সে এক্ষুনি জ্ঞান হারাবে। আর একবার তুর্যের দিকে তাকিয়ে ওয়াশরুমের দরজার দিকে দিল ভৌদর।
নির্বোধ, কোনটা কল্পনা আর কোনটা বাস্তব সেটা এখনো বুঝতে শিখলো না। তুর্য সেই ভোরে নিজের গাড়ি নিয়ে চলে এসেছে এখানে। ফ্ল্যাশব্যাক, পিছনে থম মেরে বসে আছে তুর্য। তার এখন দুনিয়া ওলট পালট করে দিতে মন চাইছে। কিছুতেই ঘুম জিনিসটা তার চোখে ধরা দিচ্ছে না, অস্থির লাগছে। ভেতরে ধকধক আওয়াজ তোলা যন্ত্রণাটা যেন দুমড়ে মুছড়ে যাচ্ছে, সেই সাথে মাথা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। তুর্য দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময়টা দেখে নেয়। এখন 3টা বাজতে 5 মিনিট বাকি। আর দেরি করতে চায় না সে। তার এখন ঘুমের প্রয়োজন, তাই বসা থেকে উঠে পড়ল সে। অতঃপর টেবিলের ওপর থাকা গাড়ির চাবি নিয়ে চলে গেল। তুর্যকে এই সময় খান মেনশনে দেখে অবাক হয়ে যায় দারোয়ান। একটু পরেই ফজরের আজান দিবে, আর ছেলেটা এখানে? ব্যাপারটা বেশ ভাবাচ্ছে দারোয়ানকে। তার ভাবনার মাঝেই তুর্য বলে, এভাবে কি দেখছেন? এখানে বউ আছে আমার, নিন তাড়াতাড়ি দরজা খুলে দিন। তুর্যের এখনো কথায় ভেবাচাকা খেয়ে যায় দারোয়ান। সে তো জানে এটা মীরা দিদিমণির স্বামী। তাই বলে শ্বশুর বাড়ি যখন তখন চলে আসতে হবে? দীর্ঘশ্বাস ফেলে প্রধান ফটক খুলে দেয় দারোয়ান। এই নিয়ে 4বার হলো এসে থেকে বেল বাজিয়েছে তুর্য, কিন্তু না, কেউ দরজা খুলছে না। অধৈর্য হয়ে পড়ল সে। সমস্যা কি এদের? আর মাহির কি একবার পায়? দাঁতে দাঁত চেপে বলল তুর্য। শেষবারের মতো বেল বাজানোর জন্য প্রস্তুতি নিল সে। এবার কেউ আসলে ভালো, নয়তো অন্য কোনো পদ্ধতি বের করতে হবে। যেই না শেষবারের মতো কলিং বেলে সুইচে চাপ দিতে যাবে, অমনি দরজা খুলে গেল। সূর্য দেখলো ঘুমো ঘুমো চোখে মাহির দাঁড়িয়ে আছে, আর তার দৃষ্টি স্থির তাক করা তার দিকে। ওভাবে চেনা থেকে সাইড দে, মাথা ফাঁকা ফাঁকা লাগছে, ঘুমের প্রয়োজন। কথাগুলো বলে মাহিরকে সরার সময়টুকুও দিল না তুর্য। মৃদু ধাক্কা দিয়ে ভিতরে ঢুকে পড়ল সে। আর এদিকে পুরো থ হয়ে দাঁড়িয়ে রইল মাহির। দরজা খুলেই ও পাশে দাঁড়িয়ে থাকা তুর্যকে দেখে মেজাজ খারাপ হয়ে যায় মাহিরের। এমনিতেই তার সাথে ঘুমটা নষ্ট করলে এই ছেলে, তারপর আবার কলিজার গায়েও সেই অবস্থায় চোখের সামনে ভাসছে। সে প্রথমে ভেবেই নিয়েছিল তুর্যকে কয়েকটা কড়া কথা শোনাবে, কিন্তু ছেলেটা দিকে পূর্ণ দৃষ্টিপাত করলে দেখতে পায় তুর্য সিল্কি চুলগুলো কেমন উস্কো খুস্কো হয়ে কপালে ছড়িয়ে আছে। পরনে রাতের জন্য পরা পাতলা টি শার্ট আর ট্রাউজার। চোখে মুখে অস্থির অস্থির ভাব, যা দেখে মাহির আর কিছু বলতে পারল না। মীরা রুমের দরজার সামনে দাঁড়িয়ে অনবরত দরজা ধাক্কাতে থাকে তুর্য। তবুও মীরার কোনো সারা শব্দ নেই। থাকবে ভেবে সে তো তার মতো ঘুমাচ্ছে। সারাত মেয়েটা দু চোখের পাতা এক করতে পারেনি, কেবলই গভীর ঘুমে তলিয়েছিল। ওভাবে দরজা ধাক্কাইস না তুর্য, কোনো লাভ হবে না। ওর ঘুম খুব গভীর। আমার কাছে একটা টিক্স আছে, ওয়েট কর, এনে দিচ্ছি। এই মাহির নিজের রুমে গেল চাবি আনতে। এক্সট্রা কি দিয়ে দরজা খুলে রুমে প্রবেশ করলো তুর্য। অতঃপর আগে নেয় আবারও তার লক করে দিয়ে রুমের চারিদিকে দেখতে লাগলো। এর আগে সে কয়েকবার মাত্র এসেছে এই বাড়িতে, তবে মীরার রুমে কখনো আসা হয়নি। রুমটা অগোছালো নয়, বেশ পরিপাটি, কিন্তু তার রুমের তুলনায় বেশ ছোট। রুমের খুব একটা বেশি জিনিস নাই। একটা মাঝারি সাইজের বেড, টেবিল চেয়ার, টেবিলের ওপরে একাধিক খাতাপত্র সাজানো। তার পাশে রয়েছে একটা ছোট বুকশেলফ, সেখানে থরে থরে সাজানো বিভিন্ন ধরনের গল্পের বই। দেখে বোঝা যাচ্ছে মেয়েটা খুব বেশি পড়ুয়া। তুর্য নজর ঘোরালে দেখতে পায় বেডের অপর পাশে একটা কভার। সবশেষে যেটার ওপর নজর পড়ে তা হলো ড্রেসিং টেবিল। সেখানে সাজানো মেয়েদের নানা রকমের কসমেটিক্স, আর তার সামনে রাখা একটা ছোট্ট টুল। এবারের প্রত্যেকটা রুমের তুলনায় ছোট এই রুমটা। হয়তো মেয়েটার পছন্দের রুম এটা, তবে তুর্যরও বেশ লেগেছে ছিমছাম রুমটা। বিছানার একপাশে গুটিমুটি মেরে পেঘরে ঘুমাচ্ছে মীরা। তার পরনে প্লাজো আর টি শার্ট, তবে সেগুলো একটাও ঠিক জায়গায় নেই। প্লাজোর এক পা উঠে পড়েছে হাঁটুর ওপরে, আর টি শার্টটা অধিক ঢিলাঢালা হওয়ার কারণে উঠে গেছে গলার অনেকটা ওপরে, যার ফলস্বরূপ তার মেথিন ফর্সা পেটটা দৃশ্যমান। সেদিকে নজর যেতেই মৃদু কেঁপে ওঠে তুর্য। একসঙ্গে 3-4টে ঢোক গিলে, অতঃপর বড় বড় পা ফেলে মীরা একদম কাছে গিয়ে সবকিছু টেনে টুনে আগের ন্যায় ঠিক করে দেয়। চলে আসতে নিলে পা জোড়া থেমে যায়, ঠক করে ওঠে তার হৃৎপিণ্ড। মীরার ঘুমন্ত মুখবর দেখে আখি জোড়া ফোলা, দুগালে রয়েছে জলস্রোতের একাধিক ধারা। তুর্যের বাকি থাকে না বুঝতে যে কয়েক ঘন্টা আগে এখানে হাজারো তরঙ্গেরা একসাথে ভিড় করেছিল। একটা দীর্ঘশ্বাস ফেলে তুর্য। অতঃপর সন্তর্পণে তার হাত দুটো নিয়ে মেয়েটার মুখখানি আঁচলে ভরে নিয়ে বলে সরি। অতঃপর সযত্নে 2 গাল মুছে দিয়ে মীরার পায়ের কাছে থাকা কম্বলটা বিছিয়ে দেয় মেয়েটার শরীরে। এখন আর ঠান্ডা নেই বললেই চলে, কোনো রকম কম্বল ছাড়াই থাকা যায়। তবুও তুর্যর মনে হলো মেয়েটার ঠান্ডা লাগছে। তুর্যের মনে হতে লাগলো নিজেকে কেমন রিল্যাক্স লাগছে। অনায়াসে সে পারফেক্টভাবে শ্বাস নিতে পারছে। বুকের ভেতর হওয়া নাম না জানা ব্যথাটা কমে গেছে।
হার্ট স্পেশালিস্ট ডাক্তার তুর্য চৌধুরীর কাছে এই ব্যথা একদমই অজানা। উঠে দাঁড়ালো তুর্য। এখন সে একটা শান্তির ঘুম দেবে, নতুবা মাথার মধ্যে ঝিমঝিম করা অস্বস্তি ভাবটা কাটবে না। কিন্তু কি করে কি? রুমে তো কোনো সোফাই নেই। আচানক চোখ কষলে উঠে যায় তুর্য। হোয়াট দ্য, আমি ঘুমবো কোথায়? হঠাৎ মনে পড়ে গেল মীরার বলার তারই কথা। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। এই ঘরের কোনো কোনায় থাকবে সেটা তোমার ব্যাপার, আমার বেডের কাছে না দেখলেই হলো। হার চোখে মীরাকে একবার দেখে নিল তুর্য। অতঃপর গায়ে জড়ানো টি শার্ট খুলে খাটের অপর পাশে মীরার থেকে বেশ দূরত্ব বজায় রেখেই শুয়ে পড়ল। আবেগের আখে জোড়া বন্ধ হয়ে গেল তুর্যের। টাওয়ালে সেই মাতাল করা গন্ধটা তার নাকের চারপাশে ঘুরঘুর করছে বারংবার। বালিশের মুখ ডুবিয়ে দিল সে। অতঃপর কয়েকটা বড় বড় নিঃশ্বাস টেনে ঘুমের দেশে ফাট দিল। ফ্ল্যাশব্যাক এন্ড। সকাল সকাল শান্তি চৌধুরী ছোট ছেলের রুমের সামনে এসে দেখেন দরজা হা হয়ে খোলা। ভেতরে গিয়ে দেখেন ছেলে রুমে নেই। তিনি ভাবলেন ছেলে হয়তো ওয়াশরুমে আছে, তাহলে একটু পরে একটু বসে যায়। কিন্তু সেই ভাবা সেই কাজ। ওইভাবেই বসে পড়লেন। 15 মিনিট পার হয়ে গেল, তবে ছেলের টিকে পর্যন্ত দেখা যাচ্ছে না। অধৈর্য হয়ে তিনি হাঁক ছাড়লেন। তুর্য বেটা, তুমি কি ওয়াশরুমে? না, কোনো রকম সারা শব্দ নেই। তাই তিনি বাধ্য হয়ে সেখান থেকে চলে এলেন। বর্ষা, বর্ষা, তোমার ছোট ভাই কি গতরাতে বাড়ি ফিরেনি? হয়েছে মম, সকাল সকাল এভাবে ডাকছো যে? কেন বলো তো? রুমে দেখলাম নেই, কোথাও গেল এই সাত সকালে? থাকলে তো দেখবে, সে তার শালা রূপোর সম্বন্ধের বাড়ি আছে এখানে। আমাকে এই মাত্র ফোনে জানালো বিয়ের পর প্রথম তার শ্বশুর বাড়ি গেল, তাও কিনা খালি হাতে। শেষের কথাগুলো বেশ আফসোসের সুরে বলল তুহিন। তুর্য মীরাদের বাড়ি আছে শুনে ভেতরটা ছাড়কার হয়ে যাচ্ছে শান্তি চৌধুরীর। তিনি ছেলেকে কিভাবে বোঝাবেন ওই বোবা মেয়ে তার যোগ্য নয়। চৌধুরী ভিলায় সে একদম বেমানান। তিনি ভেবেছিলেন মীরার চলে যাওয়ায় ব্যাপারটা কাজে লাগাবেন, কিন্তু না, ছেলে তো বউ ছাড়া এক মুহূর্ত কাটাতে পারছে না। রাগে গজগজ করতে করতে তিনি নিজের রুমের দিকে হাঁটা ধরলেন। বাদ সারল বুসরা। আরে মম, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? খাবে না? কি ভাইয়া, আপনি তো দেখছি কিছুই খাচ্ছেন না। বলেই মিলি তুর্যের প্লেটে আবারও খাবার ভরিয়ে দেয়। আর তার তৃপ্তির সঙ্গে চেয়ে দেখছেন আহাদ সাহেব। বোনের অনুপস্থিতিতে ওনার ছোট মিলি সব কিছু সামলে নিচ্ছে। ভেবেই হাসি ফুটে ওঠে মুখে। আজ আহাদ সাহেবের একমাত্র বোনের কথা খুব মনে পড়ছে। ওনার বোনটা যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো সব কিছু অন্যরকম হতো। মিলির জায়গায় ওনার বোন থাকতেন, আর একমাত্র জামাইকে নিজ হাতে সযত্নে খাওয়াতেন। গোপন একটা দীর্ঘশ্বাস ফেলেন আহাদ সাহেব। তুর্য, ঘাড়ে কিভাবে ব্যথা পেলি? কি অবস্থা, দেখি দেখি। মাহি তড়িঘড়ি দেখতে গেল। তুর্যের কথায় অপ্রস্তুত হয়ে যক্ষা রোগীর ন্যায় কাশতে থাকে। মানুষরূপী মিনি বিড়াল কামড়ে দিয়েছে, সমস্যা নেই, সেরে যাবে। আর চোখে মীরাকে একবার দেখে নিয়ে উত্তর দেয় তুর্যের এখনও কথায় আহাদ সাহেবও অপ্রস্তুত হয়ে যান, তবে সেটা প্রকাশ করলেন না। তিনি নিজের মতো করে খেতে থাকলেন। আর মিলি তো পারে না টেবিলের নিচে গিয়ে বসে। এদিকে মীরা নিজের কাণ্ডের কথা মনে পড়ে, নজর এদিক সেদিক করতে থাকে। সে লজ্জার সাথে ভীষণ অনুতপ্ত। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর তুর্য মীরার উদ্দেশ্যে বলে, বিকেলে তৈরি থাকবে, হসপিটাল থেকে এখানে এসে তোমাকে নিয়ে একসাথে বাড়ি ফিরবো। নিমেষে মীরার লজ্জারাঙা মুখটা অন্ধকারে ঢেকে যায়। সেইভাবেই ছলছল নয়নে ভাইয়ের দিকে তাকায়। মাহির বুঝতে পারে তার কলিজার টুকরোটা আর যেতে চাইছে না, তাই সে তুর্যকে উদ্দেশ্য করে বলে, ও থাক না 2 দিন পরে আমি গিয়ে দিয়ে আসবো। তার কোনো দরকার নেই, আমার বউকে আমি নিয়ে যেতে পারবো। মাহির বুঝতে পারে বন্ধু তার উপর যে রেগে আছে, তাই আর কথা বাড়ালো না। সবাই নিজের মতো করে খাচ্ছে, কারো মুখে কোনো কথা নেই। নীরবতা ভাঙলো মীরার জোরে গ্লাস রাখার শব্দে। মীরা তার ভাইকে হাতের ইশারায় কি যেন বোঝালো, অতঃপর উঠে চলে গেল নিজের রুমে। এখানে উপস্থিত সকলে ব্যাপারটা বুঝলেও তুর্য কিছু বুঝলো না। কি বললো আর কিভাবে বুঝলি? দেখ তুর্য, কারো ইশারা বুঝতে গেলে, স্পেশালি যারা কথা বলতে পারে না, তাদের ক্ষেত্রে সর্বপ্রথম সেই মানুষটাকে বুঝতে হয়। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট, তুমি? টিফিনের ঘন্টা বাজতেই হই হুল্লো শুরু হয়ে গেল চারিদিকে। তবুও মীরার মধ্যে কোনো রকম হেলদোল দেখা গেল না। আগের ক্লাসটা না হওয়ার সুবাদে
আগের ক্লাসটা না হওয়ার সুবাদে সে একটা গল্প বই পড়ছিল আর এখনও পড়েই যাচ্ছে। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে তার কোনো হুঁশ নেই। সে এখন গল্পের মধ্যে মজা আছে। 6 বছর আগেও সেও এইভাবে বান্ধবীদের সাথে হই হুল্লোড় করে বেড়াতো, কিন্তু এখন সে নিশ্চুপ, প্রয়োজন ছাড়া নিজের জায়গা ছেড়ে ওঠে না। প্রথম শোকাহতর কারণে এখানে থাকলেও পরবর্তীতে তার অভ্যাসে পরিণত হয়ে যায়। মীরা এখন দ্বাদশ শ্রেণীতে পড়ছে। তার 2 প্রিয় বান্ধবী নাবিলা আর কুসুম বর্তমানে কলেজের 2য় বর্ষের ছাত্রী। সেও তো তার বান্ধবীদের সাথেই এখন কলেজে পড়তো, যদি না সেদিন তার ভয়ঙ্কর দুর্ঘটনাটা ঘটতো। তারপর সে থেমে নেই, একটু পিছিয়ে গেছে মাত্র। তাতে কি, তার মেধা সেই একই আছে। তখনও তার সবার প্রথমে নাম উঠত। আর এখনও মীরার 2 বান্ধবী প্রতিদিন টিফিন টাইমে মীরার ক্লাসরুমে এসে সেই সময়টুকু আড্ডা দিত। মীরা চুপ থাকলেও তারা 2 বান্ধবী গল্প খুব উপভোগ করত, কিন্তু এখন সেটা আর হবার নয়। তারা তো সেই কবেই চলে গেছে তাদের নিজের লক্ষ্যের দিকে। মীরার থেকে 2 ধাপ এগিয়ে। আর কোনোদিনও তাদের সাথে আগের মতো আড্ডা দেওয়া যে হবে না। বিকাল 4:10 মীরা স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে তার ভাইয়ার। মায়ের থেকে স্কুলে পৌঁছে দিয়ে বোনকে আদর করে গেছে অফিসে। আর যাওয়ার আগে বলে গেছে সে আজ ড্রাইভারকে আসতে না করে দিয়েছে, তাকে সে নিজে নিতে আসবে। প্রায় 7 মাস পর সে দেশে ফিরেছে শুভ। তার মায়ের মতো তার নিজের এই দেশটার অতি প্রিয়। আর প্রিয় হবে না এবার কেন? এই দেশে যে তার বাবা ব্যতীত সকল প্রিয় মানুষগুলোরই বাস। আর সে তার এক কাছের বন্ধু দেবব্রত ব্যানার্জির সাথে দেখা করতে যাচ্ছে বসুন্ধরা কফি শপে। এদেশে আসলেই শুভ এই দেবব্রত নামের ছেলেটার সাথে দেখা করে। দুজন একসঙ্গে অনেকটা সময় কাটায়। তাদের প্রথম সাক্ষাৎ হয় হসপিটালের বুশরার জন্মের সময়। শুভর মাকে ওটিতে ঢোকানোর পর সবাই যখন চিন্তায় অস্থির, শুভ তখন করিডোরের এক কোণে দাঁড়িয়ে মনে মনে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছিল তার মায়ের সমস্ত কষ্টগুলো যেন দূর হয়ে যায় সেই উদ্দেশ্যে। ছোট্ট শুভ তার মায়ের আর্তনাদ শুনে বুঝেছিল তার মায়ের ভীষণ কষ্ট হচ্ছে। তখন সেই সময় তার সামনে উপস্থিত হয়েছিল গুলুমুলু দেবব্রত। 2 হাতে তার 2টো চকলেট, একটা সে খাচ্ছিল আর একটা অপর হাতে ধরেছিল। হাতে ধরা চকলেটটা দেবব্রত শুভর দিকে এগিয়ে দিয়ে বলেছিল, তুমি আমার বন্ধু হবে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিয়েছিল সেদিন সেই ছোট্ট শুভ। তার মনে হয়েছিল সামনে দাঁড়ানো নির্ভর ছেলেটা একটা ঘুষি মারতে। আবার ছেলেটা বলতে শুরু করে, দেবব্রত ব্যানার্জি, আমার ভাই হয়েছে, একটু আগেই হয়েছে জানো। আমার এখন খুব ভালো লাগছে। দেব বেটা, তুমি এখানে কি করছো দেখি চলো। টেনে নিয়ে চলে গেল একটা লোক দেবব্রতকে। শুভের মনে হলো লোকটা ছেলেটার বাবা হবে হয়তো, ব্যাস এতটুকুই। অতঃপর 15 বছর পরে তানহার জন্মের সময় আবারও সেই একই হসপিটালে দেখা হয়ে যায়। তবে আগের গুলুমুলু দেবব্রত আর নেই, সে এখন হ্যান্ডসাম দেবব্রত। এই হসপিটালের জুনিয়র ডক্টর হিসেবে জয়েন করেছিল সেই সময়। তখন থেকেই তাদের বন্ধুত্ব। এক মনে গাড়ি ড্রাইভ করছে শুভ। হঠাৎ তার চোখ যায় রাস্তার পাশে বেশ দূরে একটা স্কুলের গেটের দিকে। ওটা হোয়াইট রোজ না? নিজের মনকে প্রশ্ন করে শুভ তাড়াহুড়ো করে তার গাড়িটা যথা জায়গায় পার্ক করে দৌড়ে গেল মীরার কাছে। হেই হোয়াইট রোজ, তুমি এখানে কি করছো? ওয়েট, তুমি স্কুলে পড়ো রাইট? দেখে তো তাই মনে হচ্ছে। আর আমিও তো তাই ভেবেছিলাম। জোগা কুচকে বলে শুভ। কিন্তু বড় ভাইয়া মিথ্যা কেন বললো বলো তো? মীরার অসহ্য লাগছে ছেলেটাকে। এই বাদরটার জন্য দুর্য তার গায়ে হাত তুলেছিল। ভাবতে রাগ লাগছে মীরার, তাই সে মুখ ফিরিয়ে অন্য পাশে তাকায়। মীরা, এ কি হোয়াইট রোজ, তুমি এত বিরক্ত হচ্ছ কেন আমাকে দেখে? আমি কি তোমার পর? আমি তোমার নিজের লোক না। শুভর দিকে চোখ ছোট ছোট করে তাকালে সে আমতামতা করে বলে। আবারও আই মিন তোমার তুর্যর, তোমাদের সবার নিজের লোক। অন্যদিকে তাকায়। সে মনে মনে তার ভাইকে বকা দিচ্ছে। এত যে দেরি হচ্ছে সেদিকে তার ভাইয়ের কোনো খেয়াল নেই। তার উপরে অসহ্য লোকটা প্রচণ্ড বিরক্ত লাগছে তার, যা তার চোখ মুখ কুচকে মুখে ফুটে উঠেছে। হোয়াইট রোজ শোনো না। আর সহ্য করতে পারলো না মীরা, তাই বাধ্য হয়ে সে তার ব্যাগ থেকে ফোনটা বের করে কিছু একটা টাইপ করতে লাগলো। অতঃপর হয়ে গেল তার শুভর সামনে ধরে। আর এর সবটা একটু দূরে থেকে দাঁড়িয়ে দেখে দুর্য। শুভর প্রত্যেকটা কথা তার কানে এসে বাজছে। রাগে তার মাথা অদৃশ্য আগুনের ন্যায় দাউ দাউ করে জ্বলছে। দ্রুত ওদের কাছে যেতে এগিয়ে থেমে যায় মীরার প্রতিক্রিয়া কী হয় তা দেখার জন্য। শুভ অবাক হয়ে ফ্রুজোড়া কুচকে মীরার দিকে তাকায়। সে তাকে ইশারায় তার সামনে তাক করা ফোনের দিকে তাকাতে বলে। শুভ তার দৃষ্টিজোড়া তার হোয়াইট রোজের দিক থেকে সরিয়ে যেই ফোনে রাখবে তখনই ফোনটা কেউ একজন টেনে নিল। এহেন কাজটা কে করলো দেখার জন্য শুভ যেই না পাশে তাকালে অমনি তুর্যের মুখখানা দেখতে পেল। এদিকে মীরা ঘন ঘন ঢোক গিলছে আর চোখের পাতা পিটপিট করছে তুর্যকে দেখে। মীরা তুর্যের দিকে তাকানো মাত্র দেখতে পায় লাল লাল চোখে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে আছে সে। দেখেই বোঝা যাচ্ছে লোকটা সেদিনের মতো আজও রেগে গেছে। ভয়ে মীরার
আরও জড়সড় হয়ে দাঁড়ালো। সূর্য, তুই তুই না হাসপাতালে ছিলি? এখানে কি করছিলি? ছিলাম তো। আর এখানে কি করছি মানে? আমার বউ এখানে একা একা দাঁড়িয়ে থাকবে আর আমি কাজে ডুবে থাকবো, আর কোনো তৃতীয় ব্যক্তি এসে সেই সুযোগটা নিক? সেটা কি ঠিক তুই বল? আমি হাজবেন্ড হই ওর, সো একটা দায়িত্ব তো আমার আছেই। তুই কি বলিস? সে কথাগুলো মীরার কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে এনে বলে তুর্য। ভাই শুভ, আমার মনে হচ্ছে তুই কোথাও যাবি, তো যা, আমরা আসছি। তুর্য মীরাকে নিয়ে চলে আসে সেখান থেকে। তার একটা হাত এখনো মীরার কোমরে আর অপর হাতটা মীরার ফোনে ধরা। গাড়ির দরজা খুলে মীরাকে বসিয়ে দিয়ে সে নিজের ড্রাইভিং সিটে বসে পড়লো। অতঃপর মীরা শুভকে কী দেখাচ্ছিল সেটা দেখার জন্য সে ফোনের পাওয়ার বাটন চাপ দেয়। কোনো রকম পাসওয়ার্ড নেই তাতে। আর চোখে মীরাকে একবার দেখে নিল সে। মীরা জানালার বাইরে তাকিয়ে আছে। যে কেউ এই মেয়েটাকে দেখলে বলবে সেই জগতেই নেই। ফোনে লোকটা খোলা মাত্র সে দেখতে পায় সেখানে লেখা আছে, দেখুন, আপনি আমায় এই ধরনের নামে ডাকবেন না আর। আমার ভীষণ বিরক্ত লাগছে এতে। আর আমি বুশরার ছোট ভাইয়ের বিবাহিত স্ত্রী, সম্পর্কে আপনার থেকে বড়। সো আমাকে যদি ভাবি ডাকেন তাহলে আমি খুশি হব। লেখাটা পড়ে অবাকে সর্বোচ্চ পৌঁছে যায় তুর্য। মীরা যে শুভকে এসব লিখবে দেখাবে সে কল্পনাও করতে ভাবেনি। 1 সপ্তাহ বলে আজ 3 সপ্তাহ হয়ে গেল। তবে তুর্য মীরা যে রিসেপশনের পার্টিতে রাখবেন বলে মনে মনে করেছিলেন জাহিদ চৌধুরী, সেটা এখনও হয়ে ওঠেনি। তাদের বিজনেসের কিছু সমস্যা দেখা দেওয়ার ফলে সমস্যাটা বেশ জটিল হওয়ার কারণে জাহিদ চৌধুরী ওনার বড় ছেলে খুবই ব্যস্ত ছিলেন। তার সাথে শুভও কম ব্যস্ত ছিল না। মামার ব্যবসার সমস্যা দেখা দিয়েছে আর সে এখানে উপস্থিত থাকার সত্ত্বেও কীভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? শত ব্যস্ততার মধ্যে থেকেও শুভ তার হোয়াইট রোজের সাথে বন্ধুত্ব করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তবে সে ব্যর্থ। তার ধারণা হোয়াইট রোজ তাকে খারাপ ছেলে ভাবে, নতুবা কেন তার সাথে কথা বলে না? নিজে থেকে কথা বলতে যায় শুভ, তবু মেয়েটা তার কথার উত্তর দেয় না। তবে সিরিয়াস কোনো প্রশ্ন করলে মাথা নাড়িয়ে উত্তর দেয় হ্যাঁ কিংবা না। এতে নারাজ শুভ। কাউকে বলতেও পারে না হোয়াইট রোজের বিহেভিয়ার সম্পর্কে। সে নিজে থেকে বুঝে নিয়েছে তার হোয়াইট রোজ তুর্যের বাধ্য বউ, তাই তো তার সামনে মুখ দিয়ে কোনো উচ্চারণ করে না। আজ সকালে জাহিদ চৌধুরী ব্রেকফাস্ট টেবিলে সবার উদ্দেশ্যে জানিয়ে দিয়েছেন 2 সপ্তাহ আগে যে রিসেপশন পার্টি হবার কথা ছিল সেটা কাল হবে। সবাইকে কার্ড দেওয়া শেষ। এখন এও জানান মীরাদের বাড়িতে তিনি নিজে গিয়ে কার্ড দিয়ে এসেছেন। তুহিন, শুভ ব্যতীত তুর্যসহ সকলে অবাক হয়ে গেছে। তাদের কারোর মনেই ছিল না এই ব্যাপারে। তুর্য আর চোখে পাশে দাঁড়ানো মীরাকে দেখে নেয়। তো তাকে দেখে বেঁচের উপায় নেই সে আনন্দিত নাকি বিরক্ত। দ্বিতীয়বার মীরা এই বাড়িতে এসেছে থেকে তুর্যকে এড়িয়ে চলছে। আগেও যে তার সাথে যেভাবে খাতির ছিল তাও কিন্তু নয়। তবুও তুর্যর কেন জানি মনে হচ্ছে মেয়েটা তাকে এড়িয়ে চলে। কোনো কিছুর জন্য বকলেও মেয়েটার কাঁদে না, কেবল মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সরে পড়ে সামনে থেকে। এতে তুর্য ভীষণ বিরক্ত। ইদানিং তুর্যের কোনো কিছুতেই সহজে মন বসতে চাইছে না। কেমন যেন দম বন্ধ আসতে চাইছে সারাক্ষণ। অস্থিরতায় ভুগছে সে। আচ্ছা, তার কি কোনো কঠিন অসুখ হলো? তবে এত বড় ডাক্তার হয়ে ধরতে পারছে না কেন? মনের প্রশ্ন মনেই থেকে যায় তুর্যের। আবারও শোনা যায় জাহিদ চৌধুরীর কণ্ঠনালীর আওয়াজ। তাহলে ব্রেকফাস্ট সেরে এখনই তোমরা শপিংয়ে চলে যাও। কেনাকাটা করতে তো সময় লাগবে, আর তুমিও যাবে সবার সাথে। শেষের কথাটা তিনি তুর্যের উদ্দেশ্যে বললেন। ও ড্যাড, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সেখানে যাওয়া লাগবে বলে তুর্য। শপিং মলে যাবে বলে তৈরি হতে এসেছে নিজের রুমের এক কোণে রাখা তার ট্রলি ব্যাগ থেকে জামা বের করতে গেলে সে বেবুক বনে যায়। তার ব্যাগে জামা কাপড় ছাড়াও আরও নানান প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো একটাও ব্যাগে নেই। তার মাথা পুরো ফাঁকা লাগছে। সে মনে করার চেষ্টা করছে সেগুলো কোথায় রেখেছে, কিন্তু না, সে তো এখানেই রেখেছিল। তার স্পষ্ট মনে আছে। অস্থির হয়ে মীরা রুমের একোণ থেকে ওকোণ দেখছে বারবার। কি সমস্যা? এভাবে ছোটাছুটির মানে কি? তুর্যের প্রশ্ন করা মাত্রই তার সামনে ছুটে আসে মীরা। অতঃপর তুর্যের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট উল্টে ভ্যা করে খেতে দেয়। আচমকা মীরাকে এইভাবে কাঁদতে দেখে অস্থির হয়ে যায় তুর্য। মীরা, এই মেয়ে, কি হয়েছে আমাকে বলো। কেউ কিছু বলেছে? কে বকেছে বলো? কোথায় সমস্যা হচ্ছে আমাকে বলো, আমি সব ঠিক করে দিচ্ছি। কি হলো, কিছু বলছো না কেন? মীরা কিছু বলছে না দেখে তুর্য তাকে টেনে সোফায় বসায়। টেবিলের ওপর থেকে তার মাঝারি সাইজের বোতলটা নিয়ে সেও মীরার পাশে গিয়ে বসে। অতঃপর বোতলের ছিপি খুলে মেয়েটাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে পানি পান করে। পানি পান করানোর হয়ে গেলে তুর্য মীরাকে তার বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলায়। যতক্ষণ না মেয়েটা শান্ত হয় ততক্ষণ। এদিকে মীরার কোনো হুঁশ নেই। সে তার জামা কাপড়ের শুকে কাতর হয়ে তুর্যের বুকেই লেপ্টে আছে। বেশ অনেকটা সময় অতিবাহিত হওয়ার পর মিরির ফুপানোটা যখন কমে আসে তখন তুর্য তাকে নিজে থেকে সরিয়ে
তার দুটো হাত রাখে মেয়েটার দুগালে দুপাশে, অতঃপর নরম আদুরে কণ্ঠে প্রশ্ন করে, কি হয়েছে মীরা, এভাবে কাঁদছো কেন? আমাকে বলবে না? তুর্যের এইভাবে আবেগ মিশ্রিত কণ্ঠে কথা শুনে মীরা আবারও ফুঁপিয়ে উঠল। না একদম না, ভুলেও আর কাঁদবে না, নয়তো তোমার কানের নিচে শক্ত কিছু পড়বে। তুর্যের ধমক শুনে সে ফোপানো বন্ধ হয়ে যায়। অতঃপর তুর্যের দিকে তাকিয়ে ডান হাতের তর্জনী আঙুল দিয়ে তার ট্রলি ব্যাগটা দেখায়। তুর্য মীরার অনুসরণ করা দিয়ে তাকায় সেদিকে। ওটা তো একটা ব্যাগ। অবাক হয়ে যায় তুর্য। এবার মীরা বসা থেকে উঠে হন্তদন্ত হয়ে ব্যাগটার কাছে গিয়ে সেটা টেনে তুর্যের সামনে এনে রাখে। অতঃপর প্রত্যেকটা চেন খুলে খুলে দেখায়। মীরা দুহাতে দুটো পাতে এদিক ওদিক করে মুখ দিয়ে কেমন গোঙানির আওয়াজ করছে। তার মাঝে ডান হাতটা কপালে ঠেকিয়ে চাপড়াচ্ছে, যার অর্থ তার সর্বনাশ হয়ে গেছে। এই ওয়েট, তুমি কি তোমার জামা কাপড়ের জন্য এভাবে মরা কান্না জুড়েছো? তুর্যের প্রশ্নের উপর নিজ মাথা নাড়ে মীরা, যার অর্থ হ্যাঁ, সে তার সাথে জামা কাপড়গুলোর জন্য এতক্ষণ যাবৎ কান্না করছিল। হোয়াট দ্য, তুমি? তুর্যের চোখ মুখ নিমেষেই শক্ত হয়ে যায়। বসা থেকে উঠে মীরার একদম সামনে চলে যায়। অথবা মেয়েটার একটা বাহু শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, লিসেন, আর কোনোদিন যেন এই সামান্য ফালতু কয়নে তোমার চোখে পানি না দেখি, নয়তো। অর্ধেক বলে ছেড়ে দেয় তার বাহু। উল্টো ঘুরে বড় বড় দুটো শ্বাস নিয়ে আবারও সামনে ঘুরে এক হাত দিয়ে মীরার কোমর টেনে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। অতঃপর মীরার চোখে চোখ রেখে বলতে শুরু করে, তোমার চোখে সামান্য পানিতে কারো বুকে আগুন জ্বলে, আর সেই আগুনে তার জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম। ছেড়ে দেয় তুর্য মীরাকে, আর যাওয়ার আগে বলে যায়, যেটা যেখানে থাকার দরকার সেটা সেখানে আছে। তুমি নির্বোধের মতো কাবার দেখতে ভুলে গেছো। এদিকে হা করে তুর্যের যাবার পানে তাকিয়ে আছে মীরা। সে বুঝতে পারছে না তুর্য সব কি বলে গেল। এখানে তো তুর্য ছাড়া আর কেউ নেই, আর আমার কান্না সে ছাড়া তো কেউ দেখেনি, তার মানে। আর ভাবতে পারছি না মীরা। তার চোখ আপনা আপনি বড় হয়ে যায়। তুর্য ড্রয়িং রুমের সোফাতে বসে ফোন চাপছে। সে কোথাও যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামার সময় তার কানে আসে শুভর অস্থির কণ্ঠস্বর, ভাবিমণি, তোমরা মেয়েরা এত দেরি কি করে করতে পারো একবার বলবে প্লিজ? শুভর এত অস্থির ভাব দেখে জোড়া জোড়া কুচকে প্রশ্ন করে তুর্য, এত অস্থির হচ্ছিস কেন? কোথাও যাবি? আমি একা না, তুই মামা বাদে সবাই যাচ্ছি আমরা। কোথায়? কোথায় আবার? শপিংয়ে। শুনলি না তখন? মেয়েদের মাঝে গিয়ে তুই কি করবি? স্ট্রেঞ্জ ইয়ার, হোয়াট ডু ইউ মিন বাই মেয়েদের? আমি আমার পরিবারের সাথে যাচ্ছি।